আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এইটা আপনি কিভাবে দেখছেন? আসলে এই ঈদ সবচেয়ে বিপজ্জনক। গত দুই ঈদ গেল, সবচেয়ে বিপজ্জনক ঈদ গেল আমাদের জন্য। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, এমনকি যারা আওয়ামী লীগ করে, এমনকি যারা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগও করে না, মুক্তিযুদ্ধের পক্ষে মানে যারা রাজনীতির সাথে সক্রিয় নয়, তাদের জন্য ঈদটা ভালো যাচ্ছে না। কারণ হচ্ছে এই ঈদে না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, বহুবিধ সমস্যার মাধ্যমে, তারপর রাজনৈতিক চাপ, তারপর নেতাদের ঈদের শুভেচ্ছা মানে মুখে মুখেই মধু, মানে সিরাজ, মানে আমাদের এলাকায় কথা আছে একটা, যে কথায় কিন্তু সিরা ভিজে না, সিরা ভিজতে পানি লাগে। এরা মুখে মুখে দিতেছে, শুভেচ্ছা জানাইতেছে। বিশেষ করে যারা নেতা, আমার দেখলাম কোন কোন নেতার পক্ষেও আবার কেউ কেউ প্রচার চালাচ্ছে। মানে সাধারণ কর্মী বা সাধারণ জনগণ, তাদের অবস্থা কিন্তু ভালো না এই দেশে এই মুহূর্তে। আমার মনে হয় যে এই গত ঈদ মানে ইউনুসিয়া ঈদ যেটা পালন করা হয়েছে, আর এই ঈদগুলো মোটামুটি কি বলবো, আর জেলের সাথে তুলনা করা যাইতে পারে। এমনকি কেউ কেউ তো জেলে রয়েছে, যাদের আত্মীয় স্বজন জেলে আছে, তারা কিভাবে ঈদ পালন করবো আমাকে বলেন। আমার পরিবারের সদস্য যদি জেলে থাকে, তাও আবার বিনা বিচারে এবং নির্দোষ মানুষ যদি কোনো অপরাধ করতো, তাহলে একটা মনে সান্ত্বনা দিতে পারতো মানুষ বিনা দোষে। আপনি জানেন যে একজন সাংবাদিক সদ্য কারামুক্ত হয়ে তিনি বলেছেন যে কোনো ছেলে শুধু সব আওয়ামী লীগেই ভর্তি। বাংলাদেশের সব জেল এখন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের এবং নিরীহ জনগণ দিয়ে ভরপুর করা আছে। এইটা কেমন যাবে? আপনি দেখেন যে বর্ষিয়ান রাজনৈতিক নেতা থেকে শুরু করে নিরীহ অসংখ্য মানুষ জেলে আছে এখন। তাদের পরিবার কিভাবে ঈদ করবে? বাংলাদেশের একটা অংশ যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগ করে, তাদের ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, তারা ভয়ে কেউ পলাতক, কেউ বাড়ি আসতে পারতেছে না, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরতে পারতেছে না। এইটা তাদের জন্য যেমন ভালো যাচ্ছে না, তেমনি আমাদের জন্য ভালো যাচ্ছে না। আমাদেরকেও গোপনে থাকতে হচ্ছে, পরিবার পরিজন রেখে, সন্তান রেখে, বা কাছে থাকলেও আত্মগোপনে থাকতে হবে। এই যে বর্তমান পরিস্থিতি, মানে এরকম আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। আমি বলছি না যে এর আগে কখনো রাজনৈতিক চাপ ছিল না, তাপ ছিল না, রাজনৈতিক নিপীড়ন ছিল না, তা বলছি না, কিন্তু এরকম পাইকারি হারে রাজনৈতিক নিপীড়ন, এবং সেটা রাষ্ট্র সরাসরি, মানে এমন না যে আগে তো স্বীকার করতো না সরকার, এরা ইচ্ছা করেই করে। মানে রাষ্ট্র চাচ্ছে নিপীড়ন করার জন্য, সরকার চাচ্ছে, মানে রাষ্ট্রীয় মদতে, সরকারি মদতে নিপীড়ন পাইকারি হারে। এমনকি এখানে আপনি উকিল রাখতে পারবেন না। আপনি আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, উকিল রাখতে পারবেন না। কোনো কারণে যদি উকিল থাকে এবং মুক্তি পান, আপনাকে সাথে সাথে আবার সেন অ্যারেস্টে দেখাই দিবে, জেল গেটে আবার আপনাকে নিয়ে নিবে। তো এই মুহূর্তে ঈদে আমরা কেমন করে ভালো থাকি বলেন? ভালো থাকার তো কথা না, কারণ আমরা মানুষ নিয়ে কথা বলি। সাধারণ মানুষ যদি ভালো না থাকে, আমরা তো এমনিই ভালো থাকবো না। তারপরে এখন নিজেরাও ভালো নেই। সব মিলে এই ঈদ আমাদের জন্য মানে বিপর্যয়কর একটা ঈদ। ওই যে নজরুলের সেই কবিতার মতো, যে রমজানের ওই রোজার শেষে আবার এসেছে ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আর নাই। ওই কিষানের ঘরে, রমজানের শেষে কিষানের ঘরে আবার এসেছে ঈদ। সেই যে ব্রিটিশ আমলে কিষানীদের যে ঈদ আসলে তাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতো, তাদের কষ্ট, বেদনা, দুঃখ আরো বেড়ে যেত। তো এইবারকার যে ঈদ, এই 26 সালের ঈদটাও যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী ঘরানার সমর্থক নেতা কর্মী সহ এই ধরনের মানুষদের এই ঈদটা হচ্ছে ওই যে সেই কৃষকের ঈদের মতো হয়ে গেছে, যে রমজানের ওই রোজার শেষে আবার কি রমজানের কিষানের ঘরে আবার এসেছে ঈদ। আমাদের জন্য এই ঈদটা বিপজ্জনক এই মুহূর্তে। কারণ আগামীকালও দেখবেন আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ 95% জন ঈদের মাঠে যেতে পারবে না, গেলে অ্যারেস্ট হয়ে ভয়ে যাবে না। যারা আপোষ করে অথবা চাঁদা দিয়ে, থানা এবং বিএনপির লোকদের কাছে চাঁদা দিয়ে, বখরা দিয়ে যারা হয়তো বাড়িতে আজকে যাবেন, তারাও কিন্তু ঈদের নামাজ পড়তে পারবে না, যাবেও না। কোলাকুলি করার সুযোগ তাদের থাকবে না। ভয়াবহ এই দেশটা এখন, পুরো দেশটাই এখন কারাগার হয়ে গেছে। আনিস আলমগীর বলছে যে মাদ্রাসা হয়ে গেছে কারাগার গুলো।
পুরো দেশটাই এখন মাদ্রাসা আর কারাগারে পরিণত হয়ে গেছে, পুরো দেশটাই। এবং সাধারণ মানুষ যারা যারা দেখেন এই মানুষগুলা তো একটা অপেক্ষা হচ্ছিল ইলেকশন পরে একটা গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কত বছর চেঞ্জ হবে, কিন্তু মানুষ দেখতেছে এই ইউনিট গভর্নমেন্ট এক্সটেনশন, এটার কোনো বর্ধিতাংশ, এটার কোনো চেঞ্জ নেই। এবং ধরেন বিল মহাসচিব বলেই দিছে এই উপলক্ষে পুলিশের ইনকামের জন্য বলেই দিছে এটা নিষিদ্ধ থাকবে, মানে তুমি পাও অ্যারেস্ট করো, টাকা বানাও। শুধু যে পুলিশের জন্য তা না, তার দলীয় লোকদের জন্য একটা সিগন্যাল যে যারা আওয়ামী লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা গেলে আটকাবা, পয়সা নিবা। থানা, পুলিশ এবং রাজনৈতিক কর্মীরা বিএনপির, এরা মোটামুটি এই 17 বছরে যা কামাইতে পারে নাই, এই 1 বছরেই তা চেষ্টা করবে কভার করার জন্য। সেই ব্যবস্থা সরকার করে দিয়েছে, রাষ্ট্র করে দিয়েছে। অনেকেই কেউ ভেবেছিল, আমি ভেবেছিলাম যে অন্তত আপনার স্থানীয় নির্বাচনের পরে হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, এটা আমার একটা প্রাথমিক অনুমান ছিল। কিন্তু এখন দেখি না, এরা কখনোই নিষেধাজ্ঞা তুলে নেবে না, কারণ খালি মাঠে গোল দেওয়ার তো মজাই আলাদা। স্থানীয় ইলেকশনও 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরেও তারা আর করবে না। মির্জা ফখরুল সাহেব তো স্টেটমেন্ট পরিষ্কার দিয়েছেন বিএনপির পক্ষ থেকে, মানে বিএনপির দলের, তার বক্তব্য তো বিএনপির দলেরও বক্তব্য, সরকারেরও বক্তব্য, কারণ তিনি একই সাথে দলের মহাসচিব এবং তিনি সরকারের মন্ত্রী। তাহলে তার কথা সরকারের কথা, তার কথা তার দলের কথা স্পষ্ট বলে দিয়েছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ছিল, থাকবে। তবে মির্জা ফখরুল সাহেব এটা করাতে আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে, তারা এখন আর আশাই থাকবে না। বিষয়টা এরকম যে আগামী ঈদে ফরিদ তো টাকা হলাদ দিবে, কিন্তু ফরিদ না করে দিল যে না, আমি টাকা পয়সা হলাদ দিব না। সুতরাং এতে যে ঋণ নিবে তার জন্য ভালো হয়েছে, সে বিকল্প পথ বেছে নিবে, খুঁজে নেবে। আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে, দোটানার মধ্যে আর থাকলো না। আর আমরাও পরিষ্কার হয়ে গেলাম, আমরা যারা আলোচক, সমালোচক, আমরা যারা চিন্তা করি, আমরা যারা দেশকে নিয়ে ভাবি, রাজনৈতিক দলের কথা ও কাজের সমালোচনা করি, আলোচনা করি, আমরা পরিষ্কার হয়ে গেলাম যে বিএনপি এটা করবে না। অর্থাৎ বিএনপি, আপনি বললেন না বর্ধিত অংশ জামাতের এবং ইউনূসের সরকারের, আসলে আমি আরেকটু এগিয়ে নিতে চাই। আপনি তো শুনেছেন যে ওই যে গিদর ফারুকি নাকি সোলর ফারুকি বলেছে যে তারেক রহমানের মধ্যে তার পিতার ছাপ দেখতে পাচ্ছে, তিনি জিয়ার পথে এগোচ্ছেন। তো তিনি তো জিয়ার পথে যদি এগোতে থাকেন তাহলে তার ইউনূসের না, তিনি তার পিতার পথে হাঁটতেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে টুটি চেপে ধরবেন, রাজাকার আলবদরদের তিনি ছেড়ে দিবেন, মাঠে ছেড়ে দিবেন, খোলা মাঠে, সেটা তিনি করে যাচ্ছেন। এটা ইউনূসের বর্ধিত না, এটা তারেক রহমানের তার পিতারই বর্ধিত অংশ। তার মধ্যে একটু বোনাস হিসেবে ইউনূসের ছোঁয়া তার গায়ে লেগে গেছে আর কি, চাচার ছোঁয়া তার গায়ে একটু লেগে গেছে। এটা ইউনূসের বর্ধিত বললে তাকে তার অন্যায়টাকে, তার অবিচারটাকে কম, মানে তাকে একটু ছাড় দেওয়া হয়। আমার মনে হয় তা না, সে তার পিতার আদর্শে চলতেছে। বক্তব্যের অন্য ব্যাখ্যাও হচ্ছে, কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করছে, উনি বলেছেন এর বাইরে যারা তারা কাজ করছে কাজ করুক, হ্যাঁ, এর বাইরে এরা তো হচ্ছে আওয়ামী লীগের বাইরে, সেটাই হয়। কিন্তু এই ব্যাখ্যাও দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের যারা বাইরে আসছে তারা থাক, দেশে যারা আসছে এরা কাজ করতেছে, কাজ করুক। আপনি কি মনে করেন? এইগুলো ব্যাখ্যা, এর মানে এই না, এর মানে মির্জা ফখরুল সাহেবের যে কথার ব্যাখ্যা, তিনি বলে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কাজ করবে কে? দেশের বাইরে কি আর ভিতরে কি? অর্থাৎ আপনি বলে দিয়েছেন, ধরেন এখন বলে দিল যে ফজলুর বাড়ির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, তার মানে এখানে কি সকল কার্যক্রমে নিষিদ্ধ, সেটা আপনার দর্শকরাও নিষিদ্ধ, আলোচকরাও নিষিদ্ধ, আপনিও নিষিদ্ধ হয়ে যাবেন। এর মানে তো এই না যে ফজলুর বাড়ি এখানে শুধু তাহলে ফরিদ আসবে না আর সবাই আসবে, তা তো বলে নাই। সরাসরি বলে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ থাকবে। একটা রাজনৈতিক দল যখন নিষিদ্ধ থাকে তখন তার সকল কার্যক্রমে নিষিদ্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। এবং তিনি সেটা আবার প্রাউডলি বলেছেন, তিনি বলেন নাই, আমি বুঝতে পারলাম না, তিনি তো একটু কূটনৈতিক ভাষা ব্যবহার করতে পারতেন, তাতে মানে সাপও মারা যাইতো, লাঠিও ভাঙতো না। যেমন তিনি যদি বলতেন এটা আইন আদালতের বিষয়, তাহলেই কিন্তু আমরা এই সমালোচনা করার সুযোগ পেতাম না, তিনি কাজটাও করতে পারেন। অর্থাৎ শকুনে যখন মরা খায়, আমাদের আঞ্চলিক ভাষায় আছে শকুনে মরা খেলে পাখা আউল, মানে ঢেকে খায়। কিন্তু কিছু কিছু মানুষ শকুনের চেয়েও যারা খারাপ,
তারা ঢেকে খান, এমনি খাওয়া শুরু করে। তো মির্জা ফখরুল সাহেব শকুনের কাছ থেকে বুদ্ধি নেন না যে ঢেকে ঢুকে খেতে হয়, তিনি প্রকাশ্য খাওয়া শুরু করেছেন মৃত সব দেহ। কিভাবে? তিনি যদি বলতেন এটা আদালতের ব্যাপার, এটা আদালতে তারা যাবে, গেলে বোঝা যাবে, আদালত সেটা দেখবে, তাহলে কিন্তু মির্জা ফখরুলের ঘাড়ে কোনো কাঁটা লাগতো না, রাজহাঁসের মতো তিনি ময়লার ভেতর থেকে বেরোয় যেতে পারতেন। কিন্তু এখন তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে নিষিদ্ধ থাকবে, অর্থাৎ তিনি আদালতের ঊর্ধ্বে হয়ে গেছেন, কোর্টের ঊর্ধ্বে গেছেন, সংবিধানের ঊর্ধ্বে গেছেন। এটা আদালতের বিষয়। মির্জা ফখরুল সাহেব কিভাবে বলেন নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে, এটা বলার কি তার অধিকার আছে? এটা কি কেউ বলতে পারে? এটা তো আইন আদালতের বিষয়। তার মানে বোঝা গেল সেই নির্বাহী আদেশ যে দিয়েছে তার সাথে তারা একমত। তারাও চাচ্ছে ইউনূসের মতো, তারাও চাচ্ছে জামাতের মতো, তারাও চাচ্ছে খালি মাঠে গোল দিবে ওই খালার স্বামী আর মায়ের স্বামী, এরাই মাঠে থাকবে, আর কেউ থাকবে না। বিষয়টা এরকম আর কি, মিলকে জুলকে আরে থাকবে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া সবাই থাকবে, শুধু আওয়ামী লীগ থাকবে না। কিন্তু অত্তনালী তো দেশের না, বাংলাদেশ আওয়ামী লীগ তো মির্জা ফখরুল সাহেবের দয়ার উপর নির্ভর করে না। মানে তিনি এই যে চখারা জাকারের সওয়ালের কথাই তো বাংলাদেশ আওয়ামী লীগ চলবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আইয়ুব খানের কথাই চলে নাই, টিক্কা খানের কথাই চলে নাই, বাংলাদেশ আওয়ামী লীগ ভুট্টোর কথাই চলে নাই, বাংলাদেশ আওয়ামী লীগ বুঝি চখা রাজাকারের সওয়ালের কথাই চলবে। বাংলাদেশ আওয়ামী লীগ জানে তার কি করতে হবে। বরং তিনি এটা বলে তিনি তার নিজের দলের জন্য অদূর ভবিষ্যতের তার দলের জন্য বিপদ ডেকে আনলেন, এটা আমি নিশ্চিত। তিনি হয়তো তার বয়স বেশি, তিনি হয়তো মারা যাবেন, দেখে যেতে পারবেন কিনা জানি না, আমি দোয়া করি তিনি একটু বেঁচে থাকেন, তার আয়ু দীর্ঘ হোক। তিনি তার কথার এই যে কথাটা তিনি বললেন তার প্রতিক্রিয়া কি হয় সেটা একটু তিনি দেখে তারপর যেটা বলতেছিলাম এইখানে আপনি এটা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে। এই 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 মির্জা আফার সাহেবের বক্তব্যের উপরে ভিত্তি করে একদিন আওয়ামী লীগের নেতারা এই বক্তব্যটাই হুবহু দিবে যে বিএনপি নিষিদ্ধ আছে এবং থাকবে। তখন মির্জা ফখরুল সাহেবরা কি জবাব দিবেন যদি বেঁচে থাকেন, সেটা যদি একটু দেখার সৌভাগ্য হয়, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমি দেখতাম যে তখন কি বলে। আমি দোয়া করি মির্জা ফখরুল সাহেব তিনি আরো তার নাকি এখন 80-র কাছাকাছি, আমি দোয়া করি তিনি 85 বছর পর্যন্ত বাঁচেন। কারণ বিএনপি যতই সুদূর বুদুর করুক 5 বছরের উপরে তো আর থাকতে পারবে না। যতই ষড়যন্ত্র করুক, যতই চাপাচাপি করুক, মানে 5 বছর তো লাস্ট মার্জিন, তার আগেই চলে যাবে। 3 বছরের মাথায় এই সরকার উষ্টা খেয়ে পড়ে যাবে, নিজেও জানবে না। তখন দেখবেন এই বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে, ছাত্র দল নিষিদ্ধ হয়ে যাবে, যেটা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যেত যদি ভবিষ্যতে তাদের প্ল্যান থাকে বিএনপি নিষিদ্ধ করার, তার জন্য একটু চাপে পড়তো। মির্জা ফখরুলের এই কথায় এই চাপটা আর থাকলো না। আর ঈদ যেটা বললেন যে ঈদের চলতেছে, ঈদ আগামীতে ভবিষ্যতে বিএনপি যারা করে তাদের ঈদটা হয়ে যায় আজকে যারা আওয়ামী লীগ, ঈদটা তাদের মতোই হবে। মানে বাংলাদেশে আগামীতে আর রাজনীতি তো দূরের কথা, আপনি ধর্মীয় উৎসব, আসলে ইসলাম ধর্মে তো উৎসব হয় না, ইসলাম ধর্ম সব ধর্মীয় কোনো কাজও আপনি আর করতে পারবেন না, রাজনীতি তো করতেই পারবেন না। সেই দিকেই গেল। কারণ আগামীকাল দেখবেন কত আওয়ামী লীগের লোক যেটাই ঈদের মাঠে যাবে, ঈদের নামাজে যাবে, সবগুলোকে পাকড়াও করবে, আর না হলে পেটাবে। আপনি নিশ্চিত থাকেন, দেখতে পারবেন আগামীকাল। আর এই তালেই তারা আছে। আর তারপরেও যারা বউ বাচ্চা আত্মীয় স্বজন মা বাবাকে দেখতে গেছে, সন্তানকে দেখতে গেছে হয়তো 2-1 দিনের জন্য, তারা হয়তো টাকার বিনিময়ে গেছে, 2-3 দিন পরে আবার চলে আসতে হবে। এই যে বাংলাদেশের ডিভাইডেড শুরু হয়ে গেল রাজনীতিতে, আমি যখন থাকবো তখন ফজলুর বাড়ি থাকবে না, ফজলুর বাড়ি যখন থাকবে আমি থাকবো না। তার মানে কি এই দেশটা অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে ভঙ্গুর হয়ে যাবে, টিকে থাকতে পারবে না এই দেশটা। জি, আরেকজন খুব নাম করা সাংবাদিক দেশের, তিনি বলেছেন আওয়ামী লীগের এই মুহূর্তে উচিত বিএনপিকে সহায়তা করা, নতুবা লাভবান হবে জামাত ইসলাম। এটা আপনি কি মনে করেন? ওই জিল্লুর রহমান নাকি ফিল্লুর রহমান সাহেব বলছে, উনি তো হলো এটা হলো আরেক মানে বাটপারি কথাবার্তা। আওয়ামী লীগকে কেন সহযোগিতা, আওয়ামী লীগ কেন বিএনপিকে সহযোগিতা করতে যাবে? তিনি উল্টাটা বলতে পারলেন না? জিল্লুর রহমান নাকি কি যেন, তিনি তো দেখি জামাল ভুঁইয়া পাগলার মতো, ডিমের আলী 3টায় বিক্রি করবে, 5টায় বেচবে না। তিনি এটা বলতে পারলেন না যে বিএনপি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধতা থেকে তুলে না নেয়, আওয়ামী লীগের সহযোগিতা না করে, আওয়ামী লীগের সাথে রাজনীতি না করে, তাহলে জামাত সুবিধা পাবে? এটা তো বললো না। মানে স্রোতের বিপরীতে কথা বলতে রাজি না, কারণ জানে তাহলে তো জেলে থাকতে হবে। ওগুলো তো আমরা বুঝি, আমি তার এই বক্তব্যটা পড়ি, প্রথমে ভাবিছিলাম এটা বোধহয় এমনি কেউ বানিয়ে বলেছে। তিনি যে আসলেই বলেছে এটা আমার এখনো বিশ্বাস হয় না তিনি এটা বলতে পারেন। আওয়ামী লীগ কিভাবে বিএনপিকে সহায়তা করবে? সরকারে হলো বিএনপি, আওয়ামী লীগ কিভাবে করবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখবে, সে আওয়ামী লীগ বিএনপিকে সহায়তা করবে?
এত পাগল হয়ে গেছে বিএনপি। জিল্লুর রহমান সাহেব বললাম তো গোপনে গোপনে হ্যাঁ। কে সহযোগিতা করবে? হ্যাঁ, কেন গোপনে সহায়তা করে বিএনপি? গোপনে কেন গোপনে সহায়তা করবে? বাংলাদেশ আওয়ামী লীগ কি কারো দয়ায় চলে নাকি? জিল্লুর রহমান সাহেবের দয়ায় চলে না মির্জা ফখরুল সাহেবের দয়ায় চলবে? তা আমরা ওইটাই বলবো আগামীতে, যেদিন একটা কাজ ভালো হয়ে গেছে, অদূর ভবিষ্যতে যারা আওয়ামী লীগ করবে তাদের আর না কথা বক্তব্য লেখা হলত করে আনতে হবে না, কষ্ট করে বুদ্ধি করে বের করতে হবে না, জাস্ট কাট করে দিই, কাট কপি পেস্ট। মনে করেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে বিএনপি কে, ছাত্রদলকে, তখন এই জিল্লুর রহমানের বয়ান হিসেবে বলবে, মানে যারা আওয়ামী পন্থী বুদ্ধিজীবী সাংবাদিক তারা বলবে যে বিএনপির উচিত আওয়ামী লীগকে সহযোগিতা করা। এগুলো তারা মানে আগামীতে আওয়ামী লীগ কি কি করবে তার সকল কাজ এরা সহজ পথ করে দিচ্ছে। এরা যদি মনে করে যে কিয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে, তা তো সম্ভব না। আপনি যত কিছুই করেন, একের খাস বাংলায় যদি বলে জামালপুরের ভাষায়, যতই সুদূর বুদুর করুক, 5 বছরের উপরে তার থাকতে পারবে না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। 5 বছর পর থাকতে পারবে না, তখন কি করবে? আপনি 5 বছর বললেন, 10 বছর থাকবে এই কথা বলে কারা থাকবে 10 বছর? বিএনপি? জাহিদুর রহমান, ডক্টর জাহিদুর রহমান বিএনপি খুব স্বাভাবিকভাবে 10 বছর থাকবে এই বক্তব্য দেওয়ার পর উনি উপদেষ্টা হয়ে গেছেন। কিন্তু এখন উনি এই কথা বলে তো উপদেষ্টা হয়েছে, তাহলে আমার তো মহা উপদেষ্টা বানানোর দরকার আওয়ামী লীগের। আমি তো মনে করি যে যখন তখন উষ্টা খায় পড়ে যাবে এই সরকার। শুনেন, তেলবাজি করতে করতে যে হইতে পারবে না মেম্বার, যে এলাকায় মেম্বার হইতে পারবে না, সে এখন প্রতিমন্ত্রী মর্যাদা পেয়ে গেছে। তো এরা তো এখন বলবেই। বিএনপির উনি তো 10 বছর বলছে, বিএনপির কেউ কেউ আমার বলছে 20 বছর আর আওয়ামী লীগ ফিরবে না। আমি বললাম 3 বছরের মধ্যে যেন কান্নাকাটি শুরু করেন না। আমরা কত কান্নাকাটি করবেন, আমার কত ফোন দিবেন, ফরিদ কই পালামু? কারণ বিএনপি কোথায় পালাবে? ভারত ছাড়া তোর জায়গা নাই। চাপা যতই মারুক, ভারত বিরোধিতা যতই কারুক, 10 দিন জানে সরকার ডিজেলের জন্য যাইতে হয়েছে, 15 দিন যায় নাই সরকারের চাউলের জন্য 15,000 মেট্রিক টন চাউল নিতে হয়েছে। মানে কোন অবস্থাতে আপনি ভারত ছাড়া এদের পালায়, কিন্তু ভারত তো না আমারই ফোন করবে। বলছি তাকে যে আপনারা কিন্তু 3 বছরের মধ্যে আমার ফোন করবেন, পালামো কেমনে ভারতে গিয়ে? আপনারা বলছেন না যে আমি ভারতে পালাইছি, যদি আমি ভারতে আসি না কই আছি, ওটা যারা আপনারা আমাদের কাছের তারা জানেন আমি কোথায় আছি। তো এরা পালাবে তখন, এই ভারতেই পালাইতে হবে তাদের, পালানো ছাড়া তাদের জায়গা নাই, ওটা আমরা জানি। ওই তারপরে বলবে যে এটা তো ভাবিনি, এটা তো বুঝছিলাম না, বুঝতে পারছেন? এরাই বলবে, এরাই দেখবেন তখন নিজেরাই কত বিএনপির ভুল ধরবে, এটা হয়েছে ওইটা হয়েছে। এরা এই জাহেদুর, যেটাকে আমি পেতিপাড়া বলি আর কি আমাদের এলাকায়, মানে সবচাইতে পেতিপাড়া কেন বলে ওটা ব্যাখ্যা করলাম না। তো আমাদের এই পেতিপাড়া যে আছে জাহিদুর রহমান, এরাই একদিন বলবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুল ছিল। এটা তারা বুঝতে পারবে, এরাই বলবে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের নিষিদ্ধতা তুলে না নেওয়া, আওয়ামী লীগের উপরে ইউনূস সরকারের পর নির্যাতন নিপীড়ন জারি রাখা, এটা বিএনপির জন্য ভুল হয়েছিল। এই জাহিদুর রহমানরাই বলবে আপনি নিশ্চিত থাকেন, ক্ষমতা থাকলে কত কিছুই বলা যায়, কত কিছু করা যায়। ক্ষমতা যখন থাকবে না, তখন আমরা দেখবো কে কত কথা বলে। আমরা তো তাও কথা বলে যাইতেছি, এদের মুখের শক্তিও থাকবে না তখন, ওগুলো আমরা জানি। কারণ পাকিস্তান তো জায়গা দিবে না, যতই পাকিস্তান প্রেমে মুগ্ধ থাকবে। মন্ত্রিত্বের সাথে একটা ফাউল টক, এটাকে অঙ্গাঙ্গের শব্দ, এটা মন্ত্রী ফাউল টক। নতুবা এই যে আমার মানুষ ক্রাইসিসে আছে, মানুষ গাড়ি পাচ্ছে না, মানুষ মানে তার ন্যায্য দামে যেতে পারছে না, 1000 টাকা যাচ্ছে ভাড়া, মন্ত্রী বলেই যাচ্ছেন। এগুলো অপপ্রচার। কেউ কিন্তু বেশি টাকা নেয় নাই। আবার মন্ত্রণালয় বলছে যে এরকম যারা বেশি ভাড়া নিয়েছে তাদের ভাড়া ফেরত দেওয়া হচ্ছে। তো মন্ত্রী বলছে বেশি ভাড়া নেয় নেই, কোনটা ঠিক তাহলে? এখন তাদের কথাতেই তারা ঠিক নাই, আমরা কি বলবো? মানে তাদের নিজেদের সাক্ষী, অত বাপের সাক্ষীতে পোলা হইলো বাটপার, আর পোলার সাক্ষীতে বাপ হইলো বাটপার। এখন আমরা কোন দিকে? তারাই তো বলতেছে। শুধু তাই না, মন্ত্রী তো 2 ধরনের কথা বলছে। মন্ত্রী প্রথম দিন বলছে সেতু মন্ত্রী নাকি, এই যে যিনি মুসলেখার প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন, যোগাযোগ মন্ত্রী বলেছিলেন যে কেউ বেশি ভাড়া নিচ্ছে না। পরের দিনই তিনি বলেছেন যে কেউ কেউ খুশি হয়ে 100, 200, 300 টাকা বেশি দিচ্ছে। কথা কি এক হইলো? এ তো মন্ত্রীর কথা। আবার তার যে প্রতিমন্ত্রী আছে, তার যে সারিন্দা আছে একটা সহকারী, মানে প্রতিমন্ত্রী আছে, যোগাযোগ প্রতিমন্ত্রী, তিনি তো আরো 2 কদম আগে নিকেল গিয়া যাত্রী কল্যাণ সমিতির কথা ভুয়া, এই নামে নাকি কোনো সংগঠনই নাই।
এরা কখন যে কি বলে নিজেই তো জানে না। টিভিতে, ইউটিউবে, ফেসবুকে খুললেই তো দেখা যাইতেছে কে কত বেশি দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। একটা রেলের টিকিট যেটার দাম 500 সেটা 990 টাকা দিয়ে কিনছে, টিভিতে সে টাকা দিতেছে। এখন কেউ যদি মানে চোখ থাকিতে অন্ধ হয়, আমরা কিভাবে ফেরাবো? কেউ যদি কান থাকিতে ঠসার অভিনয় করে, আমাদের কিছু করার নাই তো। কিন্তু মানুষ তো এগুলো দেখতেছে আর হাসতেছে। এই মন্ত্রী ক্ষমতায় যখন থাকে, তার আশেপাশে যে চামচেরা থাকে, আমি বুঝি না মন্ত্রী কি এই তার, তিনি যেখানে মন্তব্য করেছেন, কমেন্টস করেছেন, সেই সংবাদের নিচে কি কি মানুষ লেখে, একটু তার পড়া উচিত, একটু শোনা উচিত, তাহলে না কল হইতো। কিন্তু তিনি তো ওই যে পিঠে পিঠে বেঁধেছি কুলো, পিঠে কুলো কুলো বেঁধে যদি আপনি চলতে থাকেন, তাহলে তো আর আপনার থুতু দিলে পিটাইলে তো আর কিছু হবে না। এদের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া, নির্লজ্জ বেহা, মিথ্যা কথা বলতেই হবে। ঠাড়া পড়া মিথ্যা না বললে তো আমাদের দেশে কেউ মৌলবী আর মুক্তি হইতে পারে না, আর মন্ত্রী হইতে পারে না। বাংলাদেশে মৌলবী মুক্তি আর মন্ত্রী হইতে গেলে আপনাকে ঠাড়া পড়া মিথ্যা কথা বলতে হবে, এছাড়া আপনি হতে পারবেন না, কখনোই পারবেন না। আর ওই যে জাহিদ পাঠার কথা বলেন, পেতিপাড়া, যে বলছিল 10 বছরের মধ্যে আগে বিএনপির কিছুই হবে না, ওইরকম আপনার মনে আছে, আমার চাইতে আপনার ভালো মনে থাকবে। জাতীয় পার্টির বজলুর রশিদ নাকি ফিরোজ রশিদ, তিনিও কিন্তু এরশাদ পতনের আগের দিন বলছিল যে যে এরশাদ যতদিন জীবিত আছে ততদিন ক্ষমতায় থাকবে। পরের দিনে কিন্তু বোরকা পালা পরে ভারতে পালাই গেছিল জাতীয় পার্টি, পরের দিনই পতন হয়। তো ওই জাহিদ পাঠারও দেখবেন হারিকেন লাগে আর খুঁজে পাওয়া যাবে না, এদেরকে হারিকেন লাগে খুঁজে পাওয়া যাবে না কোনোদিন। তবে এরকম বিএনপি এগুলো করে ভালো করছে, করাতে আওয়ামী লীগের জন্য সুবিধা হয়েছে। এদের মতো কিছু অযোগ্য লোককে নিয়োগ দিতে পারবে, ভবিষ্যতে যদি কোনোদিন এরকম নিয়োগ দেয় কেউ কিছু বলতে পারবে না। এরকম কথা বলেই বিএনপির আমলে বলেছে যে প্রথম যখন বিএনপি ক্ষমতায় আসলো 91 সালে, আমার স্পষ্ট মনে আছে, বলেছিল 10 বছরের মধ্যে আওয়ামী লীগ আসবে না, পরে 5 বছরে আসছে। আবার আওয়ামী লীগের সে বলেছিল বিএনপি আর 20 বছর আসবে না, তারপরে টার্মে বিএনপি আসছে। আবার বিএনপি 2000 ক্ষমতা এসে বলছিল 50 বছরের আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ তারপরের টার্মে আসছে এবং 17 বছর ক্ষমতায় ছিল। সুতরাং এগুলো তারা বলবেই। আবার 17 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগেরা বলতো বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না। তো এগুলো যারা যখন ক্ষমতায় থাকে তারা যা ইচ্ছা তাই বলতে পারে, তাদের কথা বলার আজাদি তো তাদের থাকেই, কারণ তাহারা যাহা বলেন তাহাই তো গুরু বাক্য হিসেবে আমাদের মনে করা ছাড়ার উপায় নেই। আপনার বাবির কুলার 6 জন কিন্তু এখন এমপি, আপনার বাবির কুলার 6 জন এখন এমপি। জি।